হ্যালো এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমরা ইংরেজির এমন একটা টপিক নিয়ে ক্লাস করব। যে টপিকটা তোমার এসএসসি এবং এইচএসসি উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করছি। শুরু করার আগে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া এই ক্লাসটা করার পর কি কভার হবে ন্যারেশন? আসলে কি ন্যারেশন এক ক্লাসে কি কভার করা যাবে? অবশ্যই। যদি তুমি এখন ধরো এই মুহূর্তে তোমার এখন বেসিক তুমি যদি মনে করো যে ন্যারেশন ৫ প্রকার। ঠিক আছে? অ্যাসার্টিভ ন্যারেশন, তারপর ইন্টারোগেটিভ ন্যারেশন আছে, অপটেটিভ, এক্সক্লেমেটরি আরো আছে। তুমি কি মনে করো তোমাকে এখন প্রত্যেকটা ধরে করতে হবে? পরীক্ষায় কি এগুলো কি বলে দিবে? অবশ্যই না। যেমন তোমার আ ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ এগুলো তোমাকে চিনতে হবে। ঠিক আছে? যদিও আমি এই ক্লাসে একদম বেসিক থেকে পড়ার চেষ্টা করব, বাট ডিটেইলস এ পেতে হলে তোমাকে কিন্তু মোর, মোর প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করছি। শুরুতেই এখানে তোমরা একটা পিডিএফ দেখতে পাচ্ছ। সো এই পিডিএফটা তোমরা লিখার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যখন আমার ক্লাসটা করবা obviously হাতে তোমরা লিখে নোট করবা। নোটটা অবশ্যই তোমাদের হাতে লিখে নোটটা করতে হবে এবং নোটটা যখন করবা তখন এই যে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ একটু ভালো করে চেষ্টা করবা। ঠিক আছে? ইনডাইরেক্ট স্পিচটা হচ্ছে তোমাকে যদি এখন আমি বুঝাই, মনে করো ন্যারেশনটা আসলে আমরা বিভিন্ন আ অনেক আতঙ্ক বা আমরা অনেকেই এটাকে কঠিনভাবে চিন্তা করি। আসলে ন্যারেশন অনেক কঠিন, হ্যাঁ? আমরা এইভাবে চিন্তা করি। একটু চিন্তা করবে দেখো, মনে করো এটা হচ্ছে একটা ব্যক্তি এবং এটাও আরেকটা ব্যক্তি। ২ জনকে এভাবে দিই। মনে করো এটা হচ্ছে এ নামক ব্যক্তি এবং এটা হচ্ছে বি নামক একটা ব্যক্তি। এ নামক ব্যক্তিটা এরা উভয়ের সাথে কথা বলতেছে। ঠিক আছে? উভয়ের সাথে কথা বলতেছে। মনে করো তুমি এখানে মাঝখান থেকে আরেকজন আসছে। এইটা হচ্ছে সি নাম্বার একটা ব্যক্তি। এখন সি ব্যক্তিটা দেখছে এ ব্যক্তির সাথে কথা বলছে বা এ ব্যক্তি বি কে কেমন আছো জিজ্ঞেস করছে। তো বি ব্যক্তি এর ব্যক্তির প্রশ্ন করা উত্তর দিচ্ছে। মানে আমি ভালো আছি। এটা দেখার পর সি ব্যক্তি যখন সে আরেকজন ব্যক্তিকে বলতে যাবে সে কি বলবে? বলবে এটা এ ব্যক্তি বি ব্যক্তিকে এটা বলেছিল। আর বি ব্যক্তি এটা এভাবে বলেছিল। তুমি জাস্ট এভাবে থিঙ্ক করবা। দেখবা যে ন্যারেশন আসলে এভাবেই। আমরা আসলে কোনো জিনিসকে খুবই কঠিনভাবে চিন্তা করি, যার কারণে আমরা শুরু থেকেই যখন কঠিন চিন্তা করি আমাদের কাছে এটা কঠিন লাগে। ঠিক আছে? তাহলে আমি তো আছি। চেষ্টা করব আমি যতটুকু জানি, যতটুকু পারি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে, আর এটা একটু তুলে ফেলবা। ঠিক আছে? এটা একটু তুলে ফেলবা। কারণ এগুলো খুবই লাগবে। আমাদের যখন ডাইরেক্ট স্পিচ আমাদেরকে আয় থাকবে, তখন আমরা ইনডাইরেক্ট স্পিচ যখন করতে যাবো তখন আমরা কি ব্যবহার করব? এইজন্য এটা একটু তুলে ফেলবা। এবং সাথে হচ্ছে এটা লাগবে যখন আমাদের টেন্স পরিবর্তন করব, অবশ্যই আমাদের টেন্স পরিবর্তন করে এটা আমাদের লাগবে। আমি একদম ডাইরেক্টলি চলে যাচ্ছি। কারণ আমি এখানে স্লাইডে এমন কিছু সেন্টেন্স রাখছি যে সেন্টেন্স তুমি যদি প্র্যাকটিস করো, অবশ্যই আমি বলতে পারি তুমি ৫ এ যদি ৫ নাম্বার যদি ন্যারেশন হয়ে থাকে, তুমি ৫ এর মধ্যে ৩-৪ পাবেই পাবে। যদি পেজেস ন্যারেশন হয়ে থাকে অবশ্যই পারবে। ঠিক আছে? আর আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই নেক্সট ক্লাসের জন্য তোমরা কমেন্ট করবা, জানাবা। আর কোন ক্লাসে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট দিতে দেখবা আরকি। আচ্ছা। এখানে কি বলছে? প্রশ্নটা হচ্ছে হি সেড টু মি, তারপর কমা দিছে, তারপর ইনভার্টেড কমা আই ওয়াজ ইল, তারপর ইনভার্টেড কমা। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এটা কিসে দেওয়া আছে? এটা তোমাকে দেওয়া আছে হচ্ছে ডাইরেক্ট স্পিচে। কিসে দেওয়া আছে? এটা হচ্ছে তোমার ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে। সো ইসিটি ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে। এখন তোমাকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে তোমাকে কি করতে হবে? এক্সচেঞ্জ করতে মানে তোমাকে এটা পরিবর্তন করতে হবে। এখন কি পরিবর্তন করতে হবে সেটা জানতে হবে আগে। আগে তোমাকে সেন্টেন্সটা দেখতে হবে যে সেন্টেন্সটা আসলে কি পজিটিভ নাকি নেগেটিভ এটা আসলে দেখতে হবে। আমরা আসলে পজিটিভ নেগেটিভ কেমনে চিনি? যখন আমরা কোনো একটা সেন্টেন্সে নট দেখি, ঠিক আছে? বা ডোন্ট দেখি, ঠিক আছে? আমরা নট যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ ধরি কিনা? অবশ্যই আমরা নট যুক্ত থাকলে আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে ধরি। বাট আমার সেন্টেন্সটাতে কোনো নট নাই। আছে? অবশ্যই নেই। তার মানে আমার সেন্টেন্সটা পজিটিভ। এখন কি চেঞ্জ করতে হবে? দেখো এটাই হচ্ছে নোট বা কি চেঞ্জ করতে হবে? চেঞ্জটা লিখি। কি চেঞ্জ করতে হবে এটা একটু লিখি। তোমরা একটু অবশ্যই কি চেঞ্জ করতে হবে একটু দেখে নাও। যখন সেট টু থাকবে, কি থাকবে? সেট টু বা সে টু থাকবে, তখন আমাদের পরিবর্তন করতে হবে কি? আমাদের পরিবর্তন করতে হবে টোল্ড। কি ব্যবহার করব আমরা তখন? টোল্ড ব্যবহার করব। এটা হচ্ছে ১ম শর্ত অ্যাসারেটিভ ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে কি? ইনভার্টেড কমা উঠে গিয়ে কেন ব্যবহৃত হবে? দ্যাট। কি হবে? দ্যাট হবে এবং টেন্স পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? টেন্স পরিবর্তন হবে। তাহলে আমরা এই ৩ টা টপিক অনুযায়ী দেখি তো আমরা এই সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা। এবং আরেকটা বোনাস হচ্ছে সেটা কি, যখন সেটের সাথে যখন টু থাকবে তখন আমরা সেটা পরিবর্তন করব। যদি দেখো যে তোমার সেট দেওয়া আছে বা সে দেওয়া আছে তাহলে এটা পরিবর্তন করার দরকার নাই। যেমন আছে তখন তেমনই লিখবা। যেমন আমরা যখন এটা ইনডাইরেক্ট স্পেসে লিখবো, যেমন হি সেড মি বা সে মি এভাবে লিখবো। ঠিক আছে? সেইস মি তখন এস ভার্বের সাথে এস ব্যবহার করতে হবে। কারণ হিট হচ্ছে 3rd পারসন
সিঙ্গুলার এইজন্য। তখন চলো আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচ করার চেষ্টা করি। তাহলে সাবজেক্ট আসবে, অবশ্যই সাবজেক্ট থাকবে। যেমন সেটা হি আছে। এখন সেট টু যখন আসে অবশ্যই আমরা টুলড ব্যবহার করব। সো মি অবশ্যই উঠে যাবে। সো ইনভার্টেড কমা ওঠার জন্য আমরা কি ব্যবহার করব বলেছিলাম? আমরা দ্যাট ব্যবহার করব বলছিলাম। তাহলে দ্যাটটা দিলাম। দ্যাট দেওয়ার পর এখন আই। ঠিক আছে? এখন আমার ইনভার্টেড কমার মধ্যে কি আছে? আই আছে। যেটা হচ্ছে ডাইরেক্ট স্পেস এটি কিনা আমি বলেছিলাম। সো দেখতেই পাচ্ছ এখানে যে আমাদের এখানে আই দেওয়া আছে। তো ইনডাইরেক্ট স্পিচ যখন আমরা লিখতে যাব তখন ইনভার্টেড কমা উঠে দিয়ে বা ইনভার্টেড কমার মধ্যে আমাকে আই এর পরিবর্তে কি লিখতে হবে? হি লিখতে হবে। সো যার কারণে আমাকে এখানে হি এখানে বসালাম। হি বসাইছি, অবশ্যই হি বসাইছি। এখন কাজ কি? এখন ওয়াস আছে। কি আছে? ওয়াস। তাহলে দেখি আমরা এখানে আমাদের ওয়াস এর ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে এখানে? যে ওয়াস এবং ওয়া থাকলে হ্যাড বিন। বুঝতে পারছো? ২ টা তুমি যদি ওই ২ টা পেজে যদি পড়ো অনেকটা কমেন্ট পড়বে। তো ওয়াস এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাড বিন ব্যবহার করব। তাহলে কি দেওয়া আছে লাস্টেরটা? ইল দেওয়া আছে। সিম্পল। কি দেওয়া ছিল? হি সেড টু মি তারপর ইনভার্টেড কমা আই ওয়াজ ইল ইনভার্টেড কমা। সো সেখান থেকে আমরা একদম নরমালি ইনডাইরেক্ট স্পিচ নিয়ে আসছি কি? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল। সো আশা করছি ১ নাম্বারটা বুঝাতে পারছি। ১ নাম্বারটা বুঝাতে পারলে ওকে তাহলে ডান। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। সো নেক্সট কোয়েশ্চনটা কি? নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এইটা থেকে আমরা কিভাবে আ সলভ করতে পারি। ঠিক আছে? তো এটা ডাইরেক্টলি দেওয়া আছে হি সেড টু মি তারপর ইনভার্টেড কমা আর ইউ ইল। তো ওইটা দেওয়া আছে। তখন আমরা কি করতে পারি? সো এটা আমরা এখন ইনডাইরেক্ট স্পিচ চেক করার চেষ্টা করব। সো আগেরই মতো বাট কিছু চেঞ্জ হবে। সাবজেক্ট থেকে যাবে। কারণ সেড টু পরিবর্তে। সেড টু পরিবর্তে এখানে আমাদের ব্যবহার করতে হবে আস্ক। কি ব্যবহার করব আমরা এখানে? আস্ক ব্যবহার করতে হবে। আস্ক মি, আস্ক মি ব্যবহার করছি। এখন ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে ইফ হবে। ইনভার্টেড কমা উঠে কি হবে? ইফ হবে। তাহলে ইফটা বসাই দিলাম। তাহলে ইফ তাহলে ইউ কাকে নির্দেশ করছে? obviously এখানে মি আই কে নির্দেশ করছে। তাহলে আই আর আছে যখন আই ওয়াজ উইল এই জাস্ট। ঠিক আছে? আমি আবার বলছি এখানে আমরা ইফটা কেন ব্যবহার করলাম? এখানে ইফটা ব্যবহার করছি আমরা হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা ইনভার্টেড কমা সো ইনভার্টেড কমার জন্য আমরা ব্যবহার করছি। তো ওয়াজ কেন ব্যবহার করছি? আগে ছিল হচ্ছে আর ছিল। তো যার কারণে আমরা এখানে আগে ছিল হচ্ছে আর। সো যার কারণে আমরা টেন্স ব্যবহার করেছি বা পরিবর্তন করেছি আরকি। সো আস্ক কেন ব্যবহার করেছি এখানে? আস্কটা ব্যবহার করেছি আমাদের এখানে আমাদের ডাইরেক্ট স্পিচে দেওয়া ছিল সেড টু। আমি কিন্তু প্রত্যেকটা একদম ভেঙে দেখাচ্ছি কেন এটা হলো, কেন এটা হলো। তাহলে আমরা ইন ডাইরেক্ট স্পিচে কি পেলাম? হি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল। সো এইটা প্রশ্নটা তোমরা যদি বুঝে থাকো obviously সো ওকে ফাইন। তো আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। সো নেক্সট প্রশ্নটা হচ্ছে কি? হি সেইড ইনভার্টেড কমা লেটস গিভ আ পার্টি। কি দেওয়া আছে? হি সেইড লেটস গিভ আ পার্টি। এখন এটা হচ্ছে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে মূলত তোমার উপদেশ, আদেশ, নির্দেশ, অনুরোধ, প্রস্তাব, তারপর হচ্ছে প্রার্থনা এইসব বিষয় কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে বোঝায়। তো তোমাকে এখানে কিভাবে বুঝছি স্যার ভাইয়া মানে কিভাবে বুঝছি যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স? লেটস বলছে। লেটস গিভ আ পার্টি। ঠিক আছে? লেটস গিভ আ পার্টি মানে সে একটা প্রস্তাব জানিয়েছে। সো প্রস্তাব এগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে হয়ে থাকে। তাহলে চলো এটা আমরা কিভাবে সমাধান করব? সো আমরা এখানে আমাদের সাবজেক্ট কিন্তু সেমই থাকবে, হি থাকবে। এখন সেট ইম্পারেটিভ ক্ষেত্রে সেট যখন থাকবে তখন আমরা ব্যবহার করব সেটা হচ্ছে প্রপোজড, সাজেস্ট আমরা এভাবেই ব্যবহার করব। তো আমার ইচ্ছা আমি এখানে কি ব্যবহার করব? সাজেস্ট ব্যবহার করব। সো এস ইউ জি জি ই এস টি সাজেস্ট। তাহলে কি ব্যবহার করলাম? সাজেস্ট ব্যবহার করলাম। ভাই এখানে কি মি হবে? তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার অবজেক্ট নাই। ঠিক আছে? হি আছে এবং ভার্ব আছে। বাট এরপরে আমার কিন্তু অবজেক্ট নাই। তো যার ফলে আমরা হি, সাজেস্ট এইটুকুই ব্যবহার করব। এখন ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাকে কি ব্যবহার করতে হবে? অবশ্যই দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি পেলাম? যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে আমরা মিল পাচ্ছি। তো হি সাজেস্ট দ্যাট ঠিক আছে? কি পাচ্ছে? লেটস গিভ আ পার্টি, লেটস গিভ আ পার্টি। অবশ্যই এখানে কাদেরকে বলছে? চলো মানে নিশ্চয়ই এখানে অনেকজন আছে, বহুবচন আছে। সো তার জন্য আমরা এখানে they ব্যবহার করব। কি ব্যবহার করব? they ব্যবহার করব। অ্যান্ড আরেকটা তোমার এখানে ফর্মুলা সেটা হচ্ছে শুড ব্যবহার করতে হবে। শুড ব্যবহার করতে হবে। শুড তারপরে পরে যেটা থাকবে শুড আ গিভ আ পার্টি, গিভ আ পার্টি। সিম্পল। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছি। এই ৩ টা টপিক তোমরা যদি একদম মাস্ট প্র্যাকটিস করো, জাস্ট মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করো, তাহলে আশা করছি তোমরা ভালো কিছু পাবা। সো নারেকশনের নেক্সট ভিডিও তোমাদের যদি লাগে, অবশ্যই তোমরা যদি নেক্সট টপিকগুলো যদি ভিডিও যদি চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের উপর ভিত্তি করে কিন্তু ভিডিওগুলো তৈরি করছি। তোমাদের অনেকটা ছাড়ার ছিল। তো শেষ সময়ে এসে তোমাদের ভালো কিছু হোক, আমি এটাই প্রার্থনা করব। আর আমার জন্য সবাই একটু বেশি করে প্রার্থনা করবা। তোমাদের যাতে সুস্থ থাকি, তোমাদের যাতে আরো বিভিন্ন বিষয়ের ফ্রিতে ক্লাস দিতে পারি। ঠিক আছে? তো ভাই এতটুকু পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরেকটি ক্লাসে।